আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায় প্ল্যান্ট অ্যাসেটস প্ল্যান্ট অ্যাসেটসের তৃতীয় ক্লাস করব, চ্যাপ্টার প্রবলেম 3। যেহেতু আপনার আগের দুইটা ক্লাস অনেকেই দেখে নাই, কিন্তু সমস্যা নেই, আজকের ক্লাস করলে আগের দুইটা ক্লাস না দেখলেও চলবে। প্রবলেম 3টা বিভিন্ন বইতে আছে। একটা কয়লা খনির অঙ্ক, বই থেকে না পেলেও আমি আপনাদের ডাকটা অঙ্কের প্রশ্নটা এখানে লিখে দিব, টেনশন কোনো কারণ নেই। আমার শিটের প্রবলেম 3। আপনারা এক কাজ করবেন, লেকচার শিটটা প্রিন্ট করে নিতে পারলে তো খুব ভালো। প্রিন্ট করতে না পারলে বই থেকে লেকচার শিটের সব অঙ্কগুলো দাগায় নেবেন, তাহলে অঙ্ক করার সময় কোনো ঝামেলা হবে না। আর লেকচার শিটের এই 5টা অঙ্ক 6টা অঙ্ক করলেই পরীক্ষা একটা কমন থাকবে। কারণ হলো এই লেকচার শিটের 5টা অঙ্ক বা 6টা অঙ্ক এগুলোর মাধ্যমে বইয়ের যত অঙ্ক আছে সব অঙ্ক চ্যাপ্টারের সব নিয়ম শেখানো হয়েছে। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে গেলাম। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন, তাহলে স্টুডেন্ট সংখ্যা বাড়লে লাইভ ক্লাসটা আরও ভালো লাগবে। আচ্ছা, অঙ্কে চলে যাচ্ছি। ইন 2005 a company acquired a coal mine at a cost টাকা 6 লাখ। 6 লক্ষ টাকা দিয়ে একটি খনি কিনছি। আমরা খনি কিনছি বলতে কি নিছি, লিজ নিছি বা ভাড়া নিছি। দ্য এস্টিমেটেড রিজার্ভ অফ coal is 60 lakh ton, of which and 80% is expected to rise। আর কি এটার ভিতরে এই কয়লার খনির ভিতরে আপনার 60 লক্ষ টন কয়লা আছে, যার 80% আমি উঠে দেবো। কয়লা খনিতে সব কয়লা উঠানো যায় না, কিছু রেখে দিতে হয়। 80% উঠানো যাবে, বাকিটা উঠানো যাবে না। দ্য ফার্স্ট 3 ইয়ার রাইজিং আর প্রথম 3 বছরে উত্তোলন করেছি। প্রথম বছর 3,20,000, পরের বছর উত্তোলন করেছি আমরা 4,48,000 টন, এরপরে 4 লক্ষ টন, শেষ বছর 4 লক্ষ টন উত্তোলন করছি এবং বিক্রি করছি। এখন প্রথম কথা বলছে জাবেদা তৈরি করো। রিকোয়ার্ড 1 বলছে জাবেদা করো, তারপর তিনটা খতিয়ান করো। জাবেদা খতিয়ান যাই করতে হোক না কেন, আমাকে কি করতে হবে, আগে অবচয়ের পরিমাণ বের করে নিতে হবে। আমি অঙ্কের ডাকটা আরেকবার করে দিচ্ছি। 6 লক্ষ টাকা দিয়ে একটা আমরা কয়লা খনি ভাড়া নিছি। যে খনির জমির ভিতরে 60 লাখ টন কয়লা আছে, যার 80% উঠানো যাবে, বাকিটা উঠানো যাবে না। প্রথম বছর আমরা 3,20,000 টন উঠাইছি, পরের বছর 4,80,000 টন উঠাইছি, পরে 4 লক্ষ উঠাইছি। কিন্তু আমরা এখানে প্রশ্নে চেয়েছে জাবেদা তৈরি করে দাও। এখন জাবেদা যদি করতে চাই তাহলে অবশ্যই আমাকে কত টাকা অবচয় হয়েছে সেটা আমার জানতে হবে, সেটা ছাড়া আমরা জাবেদা করতে পারবো না। জাবেদার জন্য কিন্তু নিয়মের একটা আলাদা শীট আছে, মাত্র 5-6টা জাবেদা শিখলে এই চ্যাপ্টারের সব জাবেদা হয়ে যাবে।
নিয়মের শীটটা অবশ্যই আপনারা খুঁজে নেবেন, এই গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে আবার ফেরত যাই। তাহলে ফার্স্টে একটা ক্যালকুলেশন করে নিই যে কতটুকু অপচয় হইল আমাদের প্রতি বছর, সেটা বের করে নিই। ওয়ার্কিং 1 লিখেন। ওয়ার্কিং 1 ডিপ্রিসিয়েশন পার টন লিখব। ডিপ্রিসিয়েশন পার টন, প্রতি টন মাল উঠাইলে আমাদের কত টাকা খরচ হয় সেটা আগে আমাদের জানতে হবে। তা মোট আমার টাকা গেছে কত টাকা? 6 লক্ষ টাকা গেছে। কত টন মাল পাবো আমি? 60 লক্ষ টন পাবো না, এর মধ্যে 80% পাবো। 20% তো আমার কি হবে? উঠানো যাবে না। সেই জন্য আমি কি করব? 60 লক্ষকে 80% গুণ করব, তার মানে 48 লক্ষ টন আমি উঠাতে পারবো। এটা গুণ করলে কত আসে? 48 লক্ষ টন। ষাট লক্ষকে আমরা ভাগ দিব, 6 লক্ষরে ভাগ দিব 48 লক্ষ দিয়ে। তাহলে 1 টন মাল উঠাইলে আমাদের খরচ পড়তেছে ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। আমি দেখি কত টাকা আসে। 60 লক্ষ 6 লক্ষ ভাগ 48 লক্ষ, 0.125। প্রতি টন মাল উঠাইলে 0.125 টাকা খরচ হয়। এখন প্রথম বছর, এটা তো 2000 কত সাল লিখছে? 2005। তার মানে 2005 সালের অবচয় কতটুকু হইল এটা বের করবো আমরা। 2006 সালের কত হইলো সেটা বের করবো। 2007 সালের কত বের করবো। ডিপ্রিসিয়েশন ফর 2000 দেখে নিই। সুতরাং ডিপ্রিসিয়েশন ফর 2005, 3 বছরের কত বলছে যেহেতু, 3 বছরটা আমরা বের করবো। ফর 2006, ডিপ্রিসিয়েশন ফর 2007, প্রথম বছর উঠেছিল 320, 3,20,000। তাহলে গুণ করবো কত পয়সা করে খরচ হয়েছে? এত টাকা। পরে 4,48,000। গুণ করলে অবচয়ের পরিমাণ বেরিয়ে আসতেছে আমাদের 40,000, 56,000, 50,000। 40,000, 56,000 আর 50,000। এই তিনটা কিন্তু আমার করতে পারে না, কিন্তু জাবেদা করতে হলে তিনটা অবচয়ের পরিমাণ আমাকে অবশ্যই জানতে হবে। এখন জাবেদায় চলে যাচ্ছি আমরা। জাবেদার জন্য ঘর করতে কয়টা করতে হয়? 5টা ঘর করতে হয়। তো এই অংশটা আমি মুছে ফেলবো, আপনারা যারা আছে উঠাই ফেলেন। তিন বছরের অবচয়ের পরিমাণ বের করছি। এখন জার্নালের ঘর করছি। 5টা ঘর করতে হয়। একটা ঘরের মধ্যে ডেট লিখতে হবে, একটা হলো অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন এদিকে লিখবো আমাদের সব জার্নালগুলো হয় 31 ডিসেম্বর তারিখে। তো 2005 সাল যেহেতু আছে প্রশ্নে, বা যে সাল দেওয়া আছে এই সালটা লিখবো। লিখে ডিসেম্বর 31। ও আমরা তো কিনছি যে ডিসেম্বর 31 না, একটা সম্পদ কিনছি, এটা বছরের শুরুতে কিনছি, তো জানুয়ারি 1 লিখবো। তারিখ দেওয়া নাই, তারপর আমরা দিয়ে নিলাম আর কি। জানুয়ারি 1 আমরা কত টাকাতে কিনছি?
6 লক্ষ টাকা, তাই পকেট থেকে 6 লক্ষ টাকা গেল যেহেতু, তাহলে ক্যাশ ক্রেডিট হবে। আর কিনছি কি কয়েল মাইন, কয়েল মাইন কিনছি, এই জন্য সম্পদটা ডেবিট, নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট। কত টাকা গেছে? 6 লক্ষ টাকা। এটা কিন্তু আমার শীটের 1 নাম্বার জাবেদা। সম্পদ কিনলে জাবেদা হয়, এই জাবেদা হয়। যে কোনো সম্পদ কিনলে সম্পদের নাম ডেবিট, নগদ টাকা চলে যায় যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়। এটা বেসিকই বলে, এটার জন্য জাবেদা আলাদা শেখার প্রয়োজন নাই। 1 নাম্বার এই জাবেদা দেওয়া আছে। এখন কিনছেন, কেনার পর 1 বছর গেছে, যাওয়ার পর অবচয় কত হয়েছে? 4 লক্ষ টাকা অবচয় হয়েছে। অবচয় হলে 2টা জাবেদা দিতে হয় আমাদের। এটা আমরা ডিসেম্বর 31 তারিখ দিব, কারণ বছর শেষ হওয়ার পর অবচয় হয়। ডিসেম্বর 31 তারিখ অবচয় জাবেদা হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, সেটা দেওয়া আছে। আর এই জাবেদা আমরা ফার্স্ট ইয়ার না, ক্লাস 9 থেকে শিখে আসতেছি। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আচ্ছা, এখন টাকা কোথায়? কত সবাই প্রথম বছরে যেটা ছিল 40,000 টাকা। আর সবসময় এই ডিপ্রিসিয়েশনের সঙ্গে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের সঙ্গে কোন জিনিসটা অবচয় হচ্ছে সেটার নাম লিখে দিলে খুব ভালো হয়। কয়েল মাইন, আমি আমার জায়গা নেই তো এই জন্য সংক্ষেপে লিখতেছি, আপনারা সম্পূর্ণ লিখে নেবেন। কারণ কি অবচয় তো অনেক রকম হতে পারে, ফার্নিচার থাকতে পারে, আপনার মেশিন থাকতে পারে, সবগুলো অবচয় একসঙ্গে উল্টাপাল্টা লাগবে, এই জন্য সব শেষে দিয়ে এগুলো লিখে দিলে ভালো। বিশেষ করে ডিপ্রিসিয়েশনটা যদি না লেখেন তাও চলবে, কিন্তু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা লিখতে হবেই, বাধ্যতামূলক। আশা রাখি বুঝতে পারছেন। যদি না বুঝেন আমাকে কমেন্ট করতে পারেন যে এই অংশটা বুঝি নাই। অবচয় হলে অবচয় ডেবিট, কারণ অবচয় খরচ। আর এই টাকাগুলো আমি সঞ্চয় করে রাখছি আলাদাভাবে, কারণ এটা কি পরবর্তীতে এই টাকা, সঞ্চিত টাকা দিয়ে আবার এই মেশিনটা বা যে সম্পদটা নষ্ট হয়েছে সেটা কেনা যাবে, এই জন্য। আচ্ছা, যাই হোক, পরে লিখব 31 ডিসেম্বর যে অবচয়, এটা একটা নামিক হিসাব, এটাকে কি ক্লোজ করে দিতে হবে সবসময়। ক্লোজ করার জন্য ইনকাম সামারি, ইনকাম সামারি ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এটা হলো অবচয়ের জাবেদা। সবসময় 2টা জাবেদা আপনাকে দিতে হবে প্রতি বছরই। এটা 2005 সালে 2টা দিলাম, 2000 আমরা কয় বছর করতেছি? 6-7, 6তেও 2টা দিব, 7তেও 2টা দিব। 2006-এর জন্য দিব সেম জাবেদা, ডিসেম্বর 31, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। কত টাকা দিব এবার? 56,000। এটাও দিতে হবে তাহলে। ইনকাম সামারি ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 56,000। অর্থাৎ যত বছর করবে একই যাবে, চোখ বন্ধ করে লিখতে থাকবো। এরপর 3য় বছর, 3 বছর বলছে, 2007 সালেও বলছে 50,000 টাকা। 2007 ডিসেম্বর 31, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 50,000 টাকা। আসলে জাবেদা কোনো আপনাদের কোনো কোয়েশ্চেন নাই। এবার ইনকাম সামারি ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 56,000 টাকা। শেষ। এটাকে বলে জাবেদা। জাবেদা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না বুঝলে জার্নাল হয়ে গেল আমাদের। এখন তারা বলছে লেজার করো, খতিয়ান তো জাবেদা দেখে দেখে সবাই পারেন, তারপর আমি একটু শিখিয়ে দিই। 3টা করতে বলছে। প্রথম বলছে বিনা, এটাতে রিকোয়ারমেন্ট এ ছিল জার্নাল,
বিতে বলছে লেজার করো, অ্যাকাউন্টের নাম দিয়ে দেন মানে লেজার, কয়েল মাইন ডিপোজিট লেজার অ্যাকাউন্ট। কয়েল মাইনের লেজার করতেছি আমি। লেজার আমরা দুই ভাগে করতে পারি, একটা টি ছক আর একটা হলো জেড ছক, ইংলিশে বললে টি ফরম্যাট, আর একটা হলো 3 কলাম। তাহলে আমরা আধুনিকটাই করি, টিটা করলে না বেশি ঘর করতে হয়, আধুনিকে 7টা ঘর হয়। ডেট, বিবরণ, রেফারেন্স কি যাবে পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। ব্যালেন্সের বাংলা বইতে 2টা করে দিছে, ইংলিশ বইতে 1টা করে দিছে। ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফার্ড, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। এখন কয়েল মাইন দেখবো খুঁজে খুঁজে। কয়েল মাইন ফার্স্টে ছিল কত, 6 লক্ষ টাকা। কোন দিকে আছে, ডেবিট দিকে। খতিয়ানের নিয়ম, তারিখ লিখতে হবে এখানে 2005 সাল জানুয়ারি 1। কয়েল মাইন শব্দটা খুঁজে বের করবো, এগুলো আমাদের কোনটাতে কয়েল মাইন নাই, এই যে একে আছে কয়েল মাইন, কয় লাখ টাকা আছে, ডেবিট দিকে আছে 6 লাখ টাকা, কয়েল মাইন শুরু হচ্ছে, ডেবিট দিকে 6 লাখ টাকা লিখবো, এই 6 লাখ টাকা ব্যালেন্সের ঘরে লিখবো। এই নামটা দিব ডেবিটের উল্টা, কয়েল মাইনের উল্টা কি লেখা আছে, ক্যাশ। খতিয়ানের নিয়ম হলো যার খতিয়ান করব সেই নামটা অনুযায়ী টাকা লিখবো। যেমন এই খতিয়ান করছে কয়েল মাইনের টাকা আছে 6 লাখ, এই 6 লাখ কোন দিকে আছে, ডেবিট দিকে, তো ডেবিট দিকে 6 লাখ লিখলাম, ডেবিট দিকে 6 লাখ, ব্যালেন্সে 6 লাখ। কিন্তু এখানে বিবরণের ঘরে লিখবো এই কয়েল মাইনের উল্টা যেটা আছে, কয়েল মাইনের উল্টা কি আছে, ক্যাশ। ক্যাশটা এখানে লিখতে হবে। এটা হলো খতিয়ানের নিয়ম, যেহেতু আমরা ফার্স্ট ইয়ার পড়ে আসছি এবং যারা অনার্সে এসএসসি এইচএসসি করছে তারা তো জানে। এরপর আসলে এই ক্লাসটা আমাদের বেসিকের জন্য দরকার, এটা পরীক্ষা আসেই, জাবেদা খতিয়ান ছাড়া তো পরীক্ষায় কিছু আসে না। এই ক্লাসটা গুরুত্ব দিয়ে দেখলে সব কিছুই পারা যাবে। এরপর তারা বলতেছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট করতে। ডিপ্লেশন অর্থ হলো অবলোপন, আর আমরা আসলে কি খনি থেকে করতেছি, তো এখানে ডিপ্রিসিয়েশন লিখলে হবে, ডিপ্লেশন লিখলেও হবে। যে ডিপ্লেশন লিখে দে প্রশ্নে, তাহলে ডিপ্লেশন লিখবো ডিপ্রিসিয়েশনের জায়গায়। আচ্ছা, তাই আমরা ডিপ্রিসিয়েশন ধরে করছি, যেহেতু ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এর খতিয়ান করতে বলছে, তাহলে এটা করবো কিভাবে। উপরে সি নাম্বার, এটা রিকোয়ারমেন্ট সিতে চাইছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের খতিয়ান করতে হলে আমাকে আবার এরকম ঘর করতে হবে। ডিপ্রিসিয়েশন শব্দটা খুঁজে বের করতে হবে। দেখেন ডিপ্রিসিয়েশন কই আছে, এখানে আছে, কত আছে, 40,000। তো লিখবো এখানে নাম তো উল্টা লিখি, 31 ডিসেম্বর ডিপ্রিসিয়েশন 40,000 ডেবিট দিকে আছে, উল্টা দিকে নাম আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ওই সালেরই এই 40,000 ডেবিট দিকে যেহেতু আছে, ব্যালেন্সে 40,000 লিখবো। ওই সালের ডিপ্রিসিয়েশন দেখেন ক্রেডিট দিকে একটা আছে, কত, 40,000। ওই বছরে ক্রেডিট দিকে 40,000 টাকা আছে, নাম আছে ইনকাম সামারি, তাহলে এখানে লিখবো ইনকাম সামারি। টাকা লিখবো ক্রেডিট দিকে 40,000, ডেবিট 40 থেকে ক্রেডিট 40 চলে গেলে কত, 0। এটা হলো খতিয়ানের বেসিক নিয়ম, আমি বলে দিলাম। এখন আপনাদের একটা মুখস্থ নিয়ম বলে দিই, যে ডিপ্রিসিয়েশনের যদি খতিয়ান করতে বলে 2টা কথাই হবে সবসময়, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ইনকাম সামারি। প্রতি বছরে এইটাই হবে। যেমন 2006 সাল যদি করি, এই 2টা কথাই লিখবো। টাকা এবার লিখবো হলো দ্বিতীয় বছর, অবছর আমরা বের করছি 56 উপরে লিখবো, 56 আবার নিচে লিখবো। আবার একই কথা 2007 সাল,
50,000, দুই পাশে 50,000 লিখব। ব্যালেন্সের ঘরে 56,050,000। তা ডিপ্রিসিয়েশনের খতিয়ানটা অনেক সহজ। এই নামগুলো হয় প্রতি বছর, টাকাগুলো এইভাবে সুন্দর করে মিলে মিলে হয়। প্রথম বছর যেটা এটা ডেবিট হবে, একবার ক্রেডিট হবে, দ্বিতীয় বছর টাকা ডেবিট হবে, একবার ক্রেডিট হবে, এইভাবে চলতে থাকবে। তো ডিপ্রিসিয়েশনের খতিয়ান আমরা শিখে গেলাম। এখন লাস্ট লেজারটা হলো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ডি নাম্বারে চেয়েছে তারা, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন করে দেখাও। এই লেজারটা একটু কঠিন, জাবেদা দেখে দেখে, জার্নাল দেখে দেখে লেজার করা তো একেবারে সহজ। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন খুঁজে দেখবো। এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 40,000 টাকা আছে ক্রেডিট দিকে, নামটা হলো ডিপ্রিসিয়েশন। 2005 ডিসেম্বর লিখবো হলো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের খতিয়ান করতেছি। এটা ক্রেডিট দিকে আছে 40,000, 40,000 ক্রেডিট দিকে লিখে ফেললাম। নামকে দিতে হবে উপরে ডিপ্রিসিয়েশন। 2006 সালে আমরা যাচ্ছি খতিয়ান করতে। 2006 সালে আমরা দেখতেছি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট দিকে আছে 56,000, নামটা আছে ডিপ্রিসিয়েশন 56,000। 14 সালেরটা, 7 সালেরটা আমি দেখলাম না। 7 সালের তো এই ডিপ্রিসিয়েশন শব্দটা হবে, টাকাটা কত হবে? টাকাটা 7 সালের ডিপ্রিসিয়েশন আমরা খতিয়ান করছিলাম না, ক্যালকুলেশন করছি যেখান থেকে, এখান থেকে করতে পারবো। অর্থাৎ এতটুকু শিখতে পারলাম আজকের ক্লাসে। জার্নাল ছাড়াও লেজার করা যাবে। ওই যে আমরা একটা ক্যালকুলেশন করছিলাম না, 40,000, 56,000, 50,000, ওই কথাগুলোই, এই কথাগুলো লিখে এই টাকাগুলা লিখতে হবে। আপনারা ব্যালেন্স বের করতে হলে 40,000 ফার্স্ট লিখবেন, এটার সাথে 15টা যোগ করবেন, তাহলে আসবে 96,000। 96,000 সাথে আরও ক্রেডিট যেটা আছে এটা যোগ করবো আমরা, 1,46,000। এভাবে লেজার হয়। তাহলে আজকের ক্লাস করার ফলে আপনারা এই চ্যাপ্টারের জার্নাল লেজার সম্বন্ধে সকল সমস্যা দূর করতে পারবেন আপনারা একা একাই। আগামী ক্লাসে আমরা 4 নাম্বার প্রবলেমটা নিয়ে আলোচনা করব। সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। নেক্সট ক্লাসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ সবাইকে। যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। হ্যাঁ, আর ক্লাস না করলেও পরে তো ভিডিও সেভ থাকে, পরে দেখে নিন। আর আরেকটা কাজ করবেন, লেকচার শিটগুলো আপনি যদি ভিডিও ক্লাস নাও করেন, লেকচার শিটগুলো প্রিন্ট করে বা অঙ্কগুলো দাগে করবেন, ইনশাআল্লাহ পরীক্ষা কম পড়বে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।